ওকে, আসসালামু আলাইকুম প্রিয় বেসিক অনলাইন শিক্ষার্থীবৃন্দ। আপনারা যারা আজকে অনলাইনে এসেছেন সকলের উদ্দেশ্যে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। অনলাইন ক্লাসে আমরা আজকে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এই অনলাইন ক্লাসে একবারে মৌলিক স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো শিখবো। বেসিক থেকে শুরু করব আমরা। এখানে আমরা মূলত আজকে যেহেতু আমাদের এটি একবারে বেসিক ক্লাসের শুরুর ক্লাস আজকে, এই ক্লাসে আমরা কোরিয়ান বর্ণমালার একটা ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। সেই সংক্ষিপ্ত ইতিহাসটা হলো এরকম যে কোরিয়াতে 1443 সাল পর্যন্ত কোরিয়ানদের কোনো নিজস্ব বর্ণমালা ছিল না। কত সাল পর্যন্ত? 1443 সাল পর্যন্ত। তো 1443 সালে কোরিয়াতে তখন রাজা ছিলেন রাজা সেজুং দে ওয়াং। রাজার নাম হলো রাজা সেজুং দে ওয়াং। এইটার বাংলা যদি করি তাহলে অর্থ হয় মহারাজা সেজুং। মহারাজা সেজুং, এই মহারাজা সেজুং উনি নিজে একজন ভাষাবিদ ছিলেন, ভাষার একজন পণ্ডিত ছিলেন। আবার ওনার যে মেয়ে ছিল, ওনার মেয়েও একজন ভাষার পণ্ডিত ছিলেন। তখন তারা মানে ওই রাজার যে মন্ত্রী পরিষদে উনি একটি সভা ডাকলো যে আমাদের দেশে তখন দেখেন 1443 সালে রাজা তখন অনুভব করতে পারছে যে ওই ওই সময়ে কোরিয়াতে সাধারণ প্রজাদের মধ্যে শিক্ষিতের হার কম ছিল। তো রাজা তখন চিন্তা ভাবনা করলো, ওই বোর্ডে এই বিষয়টা উত্থাপন করলো যে আমাদের শিক্ষিতের হার কম কেন, এইটা একটু স্টাডি করেন আপনারা এবং স্টাডির একটা রেজাল্ট দেন। তখন ওই স্টাডি করলো, স্টাডির একটা রেজাল্ট আসলো কি যে কোরিয়ানদের নিজস্ব কোনো বর্ণমালা নাই। আর নিজস্ব বর্ণমালা না থাকার কারণে তখন কি তারা লিখতো না? হ্যাঁ লিখতো। তাহলে কিভাবে লিখতো? তখন তারা চাইনিজ বর্ণমালা দিয়ে লিখতো, আর চাইনিজ বর্ণমালাকে বলা হয় হানজা। তারা মূলত তখন 1443 সাল পর্যন্ত হানজা দিয়ে তাদের ভাষাটি লিখতো। আপনারা জানেন কিনা যে সারা বিশ্বে প্রায় 6000-এর মতো ভাষা আছে। সারা বিশ্বে প্রায় 6000-এর মতো ভাষা আছে। সেই 6000 ভাষার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 3000-এর মতো ভাষার কোনো নিজস্ব স্বরবর্ণ বা বর্ণমালা নাই। 3000-এর মতো ভাষার নিজস্ব বর্ণমালা নাই। সেই 3000-এর মধ্যে ওই কোরিয়ান ভাষারও বর্ণমালাটি ছিল না। তো যাই হোক, 1443 সালে রাজা তখন একটা বোর্ড গঠন করলো যে তাহলে আমাদের নিজস্ব বর্ণমালা আবিষ্কার করতে হবে, নিজস্ব বর্ণমালা চয়ন করতে হবে। কিভাবে কি করা যায়, একটা বোর্ড গঠন করলো। ওই বোর্ড 1443 সাল থেকে, ওই বোর্ড তখন 1443 সাল থেকে 1446 সাল, আমি এখানে আপনাদেরকে সালটি একটু উল্লেখ করে দিচ্ছি। 1443 থেকে 1446 সাল, 1446 সাল, এই 3 বছরের মধ্যে ওই রাজার সমন্বয়ে, যে রাজা এবং রাজার মেয়ের সমন্বয়ে যে বোর্ড গঠিত হয়েছিল, 3 বছরের মধ্যে তারা একটা রেজাল্ট দিল। আর এই রেজাল্ট তারা 1446 সালে প্রকাশ করলো। 1446 সালে তারা যে রেজাল্ট প্রকাশ করলো, সেই রেজাল্টে তারা কোরিয়ান বর্ণমালার একটা নাম দিছে। এই কোরিয়ান বর্ণমালার এই নামটিকে বলা হয় এরকম হানগুল। অর্থাৎ কোরিয়ান বর্ণমালায় বলা হবে এইভাবে হানগুল। আর বাংলায় যদি আমরা লিখি এটাকে এইভাবে আমরা লিখবো, মনে রাখার জন্য বাংলায় লিখতেছি আমি এখন। কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগুল। অর্থাৎ কোরিয়ান বর্ণমালা 1446 সালে আবিষ্কৃত হয়েছে, আর এই কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগুল। এই হানগুল আবিষ্কৃত হওয়ার পরে কোরিয়াতে তখন দেখা গেছে যে আস্তে আস্তে শিক্ষিতের হার বাড়তে লাগলো, এবং বর্তমানে শিক্ষিতের হার 100%। তাইলে অবশ্যই তাদের নিজস্ব বর্ণমালা যে ছিল না, তারা যে একটা গবেষণা রিপোর্ট দিছিল যে হ্যাঁ তাদের নিজস্ব বর্ণমালা না থাকার কারণে তাদের প্রজাদের মধ্যে শিক্ষিতের হার কম ছিল। এই কারণে তারা এই 3 বছর নিরলস চেষ্টা করে তারা 1446 সালে এই হানগুল আবিষ্কার করছে। এখন এই হানগুল যে তারা আবিষ্কার করছে, এই হানগুলের আবিষ্কারের পিছনে তাদের 3টি প্রতীককে তারা বেছে নিয়েছিল এই তাদের রাইটিং সিস্টেমটাকে লেখার জন্য। এই 3টি প্রতীকের মধ্যে
প্রথমটি ছিল তারা মনে করছে যে এই বিশ্বটা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি একটা উত্তর দিবেন, আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা অথবা পৃথিবীটাকে কল্পনা করি, তাহলে আমাদের কল্পনায় পৃথিবীর আকারটা কিরকম? গোল। গোল। গোলাকার। কল্পনায় পৃথিবীর আকারটা হলো এরকম গোল, সূর্যাবর্তটা গোল হয়, গোলাকার। গোল, ঠিক আছে, এরকম গোল। আচ্ছা, তারপরে পৃথিবীতে যে আমাদের ভূমি আছে, ভূমিকে যদি আমরা কল্পনা করি তাহলে ভূমিটা কিরকম? এরকম সমতল। সমতল স্যার। ভূমিটাকে সমতল চিন্তা করে তারা এরকম সমতল একটা রেখা নিল ভূমি থেকে, আর মহাবিশ্বকে গোল কল্পনা করে তারা এই জিরোটাকে তারা ওখান থেকে নিল প্রতীক হিসাবে। তারপরে এই মহাবিশ্ব, তারপরে ভূমি, এই মহাবিশ্ব ভূমি কাদের উদ্দেশ্যে সৃষ্টি? মানুষের উদ্দেশ্যে। এই ভূমির মধ্যে বসবাস করে কারা? মানুষ। এই মানুষের আকৃতিটা আপনি যদি চোখ বন্ধ করে কল্পনা করেন তাহলে কিরকম? এরকম লম্বা, সরি এরকম লম্বা, ঠিক আছে, মানুষের আকৃতিটা হলো এরকম লম্বা। তাইলে চিন্তা করেন, তাহলে আমাদের কয়টা জিনিস আমরা এখানে পাইলাম? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি? আমাদের পৃথিবী বা মহাবিশ্বের আকৃতিটা হলো গোল, তারপরে ভূমিটা হলো আমাদের এরকম সমতল অনুভূমি, তারপরে আমাদের মানুষটাকে যদি আপনি এরকম দাঁড়ানো অবস্থায় কল্পনা করেন তাহলে এরকম উলম্ব একটা ভূমি, উলম্ব বা লম্বালম্বী একটা ভূমি। তাহলে পৃথিবীটা হলো গোল, ভূমিটা হলো এরকম অনুভূমিক, আর মানুষটা হলো একটা লম্ব। এই তিনটা জিনিসকে কেন্দ্র করে তারা হানগুল আবিষ্কার করছে। হানগুল, এই হানগুল মনে আছে তো? কি বলছিলাম? কোরিয়ান ভাষা। হানগুল না 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 না, হানগুল কোরিয়ান বর্ণমালা স্যার। হানগুল অর্থ হলো কোরিয়ান বর্ণমালা। আবারও বলতেছি, হানগুল অর্থ কি? কোরিয়ান বর্ণমালা। হানগুল অর্থ হলো কোরিয়ান বর্ণমালা, কোরিয়ান বর্ণমালা। হানগুল অর্থ কোরিয়ান বর্ণমালা, কোরিয়ান বর্ণমালা মনে রাখবেন। আর তাইলে এই হানগুল অর্থ কোরিয়ান বর্ণমালা। তাইলে এই হানগুল আবিষ্কার করার জন্য তারা তিনটা প্রতীককে নিছে। তিনটা প্রতীক হলো জিরু, এই ভূমি, আর এই মানুষ। এই তিনটা জিনিসকে কেন্দ্র করে তারা তাদের যাবতীয় যত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে এগুলা লিখবে। কিভাবে লেখে আসেন আমরা প্রথম থেকে এটা শুরু করি। আমি এগুলো মুছে ফেলতেছি। আচ্ছা, আমরা বললাম যে কোরিয়াতে কোরিয়ান বর্ণমালাকে কি বলা হয়? উত্তর দিয়েন। হানগুল। হানগুল, ওকে। এই হানগুল তারা আবিষ্কার করছে কয়টা প্রতীককে সামনে নিয়ে? তিনটা প্রতীক। তিনটা প্রতীকের মধ্যে একটা হলো কি সারা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখতে কেমন? বৃত্তাকার। তারপরে আমাদের এই পৃথিবীতে আমরা যে বসবাস করতেছি এর আকৃতিটা কিরকম? এরকম ভূমির মতো সমতল। তারপরে এই পৃথিবীতে আমরা থাকি, বসবাস করি কি? মানুষ হলো এরকম লম্বা। এই তিনটা জিনিসকে কেন্দ্র করে তারা তাদের বর্ণমালা আবিষ্কার করছে। এখন আসেন আমরা দেখেন এই তিনটা জিনিসের বাইরে তাদের বর্ণমালা বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে কোনো জিনিস লাগবে না। আসেন আমরা এটার প্রমাণ দেখি। তার প্রমাণ হলো আমরা প্রথমে পড়ি কোরিয়ান বর্ণমালা বা বর্ণমালার মধ্যে মোট বর্ণমালা কয়টা জানেন? 40টা। কোরিয়ান বর্ণমালা মোট হলো 40টা। মোট 40টা কোরিয়ান বর্ণমালা। মোট কয়টা? 40টা। আমরা মোটের হিসাবটা আপনাদেরকে পাশে দেই, তারপরে আমরা মৌলিক স্বরবর্ণের মধ্যে আসবো। মোট হিসাবটা একটু পাশে আমি লিখতেছি, দেখেন। মোট বর্ণমালা হলো আমাদের 40টা, তার মধ্যে মৌলিক স্বরবর্ণ হলো 10টা, তারপরে যুক্ত স্বরবর্ণ হলো 11টা, তারপরে মৌলিক ব্যঞ্জন বর্ণ হলো 14টা, তারপরে যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টা। তাহলে হিসাব করে কয়টা হয়েছে এখানে? 40টা। তাহলে এখন আমরা শিখবো মৌলিক স্বরবর্ণ 10টা, এইটা শিখবো আমরা। তাহলে বাকি থাকবে কিন্তু আরো মোটামুটি কয়টা? 30টা। 40টা থেকে আজকে 10টা আমরা এখন শিখবো। তাহলে আমরা এখন আসি এই যে এই জায়গায় আসেন। মৌলিক স্বরবর্ণ হলো 10টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? 10টা। এখন এই মৌলিক স্বরবর্ণ 10টা আমরা কিসের সমন্বয়ে শিখবো? ওই যে জিরু, তারপরে ভূমি আর মানুষ, এই তিনটা সমন্বয়ে। আসেন আমরা এখানে দেখি। তাহলে মৌলিক স্বরবর্ণ আমাদের 10টা। মৌলিক স্বরবর্ণ 10টার মধ্যে প্রথম
আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটাকে আমরা বলতেছি এটাকে আ। এটাকে কি বলবো আমরা? আ আ। আ আ লেখার জন্য আপনারা আমার মুখটার দিকেও একটু খেয়াল করবেন, আমার মুখের শেপটা দেখবেন। আ বলতে গেলে আমাদের মুখটাকে বেশি বড় করা যাবে না, যতটুকু আ বলতে যতটুকু বড় হয় আ। কি বলবো? আ আ আ বলবো এটাকে আ। আ এটা খেয়াল করেন, আমরা এটাকে মনে রাখার জন্য আপনাদেরকে এইভাবে বলতে পারি। এই আটা লেখার জন্য দেখেন একটা মানুষ দাঁড় করাইছে এরকম। মানুষের পরে আপনি এই পাশে ডান পাশে একটা হাত ধরেন দিয়ে দাঁড়াইলেন, তাহলে এটা দেখতে কিসের মতো লাগতেছে? আ। যখন আপনি একটা মানুষ দাঁড় করালেন তারপরে ডান পাশে একটা হাত দিলেন, এটাকে দেখতে কিসের মতো লাগতেছে? আ। এইবার খেয়াল করেন পাশে আমাদের আছে কি? এই মানুষের সাথে হাত দিছে কয়টা? দুইটা। একটা দুইটা হাত। দুইটা এই যে এখন আমরা এটাতে আসছি, তাহলে একটা হাত যদি থাকে তাহলে আ, দুইটা হাত দিলে উচ্চারণ কি হবে? ইয়া। ইয়া তাহলে আবারও বলি, একটা হাত দিলে যদি আ হয়, দুইটা হাত দিলে হচ্ছে কি? ইয়া। ইয়া তার মানে আমাদের এই যে অতিরিক্ত একটা হাত দিলাম, অতিরিক্ত একটা হাত, এর কারণে আমাদের অতিরিক্ত কি সংযুক্ত করছি আর আগে? ই। ই তার মানে প্রথমে আমরা বলতেছি আ, তারপরে যখন হাত দুইটা দিলাম তার সাথে আমরা আয়ের আগে ই সংযুক্ত করে বলতেছি ইয়া। তাহলে আ হচ্ছে ইয়া, আ থেকে ইয়া। সাউন্ডটা প্লিজ একটু নিয়ন্ত্রণ করেন। ছোট ফাঁকা আনছিল না, তোমার দাদি আইছি, তোমার নানি আইছি, ফাঁকা দিলাম একদম। আমি সকলকে মিউট করে দিচ্ছি। ওকে, আমি যেটা বলতেছিলাম যে প্রথমে আমাদের আ, আর সাথে আমরা একটা মানুষ, মানুষের সাথে তারপরে হাতটাকে এইভাবে যদি দেই তাহলে এটা হয়ে যাবে আ। এখন এই পাশে যদি দুইটা হাত দেই, দুইটা হাতের জন্য একটা অতিরিক্ত ই সংযুক্ত করব, তাহলে হয়ে যাবে এটা কি? ইয়া। তাহলে প্রথমটা আ, তারপরটা হবে ইয়া। আ ইয়া, এরকম। এখন সবগুলোতেই দেখেন আমাদের জোড়া জোড়া থাকবে। জোড়া জোড়ায় কি আমাদের এখানে আমরা বলতেছি যে আর সাথে, আর পরে আর সাথে হইলো আমাদের হাত একটা, আর যদি দুইটা হাত দিলে হচ্ছে এটা ইয়া। তারপরে এরপরে দেখেন আমরা এই মানুষের সাথে ডান পাশে দেওয়া হয়েছিল আ, বাম পাশে দিলে কি হবে? অ। বাম পাশে দিলে হচ্ছে অ। এখন আপনাদের কাছে আমি জানতে চাইবো যে প্রথমে আমরা আর সাথে দুইটা হাত দেওয়ার পরে হয়েছিল ইয়া, তাহলে অর সাথে যদি আমরা এখানে এই অর সাথে যদি আমরা তার দুইটা হাত দেই, তাহলে এখানে আমাদের অর আগে কি লাগাইতে হবে? ইয়া ই লাগাইতে হবে, তাহলে এটা হবে ইয়। তারপরে আমরা এটাকে জোড়ায় জোড়ায় এভাবে পড়তে পারি, অর্থাৎ এটা যদি আ হয় তাহলে এর সাথে দুইটা হলে হবে ইয়া। তাহলে এখন ইয়া এটা যদি অ হয় তাহলে দুইটা হলে হবে কি? ইয়। ইয়া ওকে, তাহলে এইবার আপনারা বলতে পারবেন এটা যদি ও হয় তাহলে এখানে দুইটা দেওয়ার পর এটা এটা কি হবে? ইউ ওকে, এরপরে এটা যদি উ হয় তাহলে দুইটা দেওয়ার দুইটা দুইটা দিলে কি হচ্ছে এখানে? ইউ। ইউ ইউ। ওকে, এখন ইউ আমি আসি ব্যাখ্যাতে আসি। উচ্চারণের কিছু সিমিলারিটি আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও। আমি আবারও বলতেছি, যেমন এখানে আমরা প্রথমে বললাম যে এটা হলো আ, আর সাথে আমরা যখন দুইটা দিব তাহলে এটা হবে ইয়া। এটা এই অর ক্ষেত্রে মুখটাকে আর একটু বড় করে উচ্চারণ করতে হবে, অ। অ, দেখেন এই ক্ষেত্রে কিন্তু আয়ের ক্ষেত্রে আমরা মুখটাকে অত বড় করতে হয় না, মুখটাকে বলি অ। এটাকে আমরা বলি আ ইয়া, কিন্তু অ এর ক্ষেত্রে মুখটা বড় হবে, অ। অ, তারপরে এটা কি হবে? ইয়। ইয়। তারপর আমি আবারও বলতেছি অ ইয়। অ ইয়। এই ক্ষেত্রে আমাদের যে পরবর্তী যে ও আছে, ও, এখানে বাংলায় দেখেন আমরা বলতেছি ও। বাংলায় ও, ও যদি বলেন মুখটাকে একটু বড় করে বলতে হবে, ও। বড় এবং গুল, বড় এবং গুল হবে ও। ও, এখন এই ক্ষেত্রে আমরা এই ই সংযুক্ত করে পরে কিন্তু মুখটা বড় এবং গুল হবে, ইও। ইও, এটা হবে ও ইউ। ও ইউ, এরকম। এই ক্ষেত্রে এখানে এখানে নিচে যেটা আমি দাগাইলাম এখন, এইটা উচ্চারণ করতে গেলে আমাদের বাংলায় রস্য উ, তাহলে রস্য উ যদি বলি আমার মুখের শেপটা গুল হয়ে যাবে।
রস্য উ উ খেয়াল করেন উপরেরটাকে আমি বলছিলাম ও আর নিচেরটাকে কি বলতেছি উ মুখের শেপটা খেয়াল করছেন মুখের শেপের ক্ষেত্রে উচ্চারণে কত এই যে এই ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে বলতেছি ও আর এটাকে কি বলতেছি আপনারা বলেন কি হবে নিচেরটা উ ইউ মুখের উ শেপ উ উ উ এরকম গুল হবে এবং উ উপরেরটা থেকে একটু কম হবে গুল হবে এবং উপরেরটা থেকে উ কম হবে গোল আমি আবারও বলি আপনাদের কনফিউশন যাতে না থাকে আমি প্রথম ক্লাস থেকে আমি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব প্রথমটা হলো আমাদের বাংলায় ও ও আমার মুখের শেপটা আপনারা দেখেন কিনা একটু জানাবেন ও দেখেন জি জি স্যার হ্যাঁ জি আমার স্যার সাথে মনে মনে আপনাদের স্যার। শেপটাকেও এরকম করেন ও জি ও ও ও ওকে তারপরে ও ইও ইউ ইউ ইও ইউ ওকে ইউ এখন তাহলে আমরা এই নিচেরটাকে ইউ বলবো মুখটাকে গোল করে ছোট করে মানে আগেরটা দেখেন একটা থাকবে একটার শেপটা হবে এরকম মানে দেখেন কিনা একটা এরকম আর একটা এরকম তাহলে শেপটা দুই রকম না এটা হবে বড় যেটা ও আর ছোট যেটা সেটা হলো উ উ এই যে এখন যেটা আমরা বলতেছি এটা হবে উ এখন উ এই ক্ষেত্রে কি হবে ইউ 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 বুঝতে পারছেন কিনা আবারও আমি বলি জি স্যার এটা হলো উ এটা হলো ইউ উ ওকে ইউ ইউ এইবার আমরা এইখানে আসি এখন যে মার্ক অক্ষরটিকে আমরা গোল চিহ্ন দিলাম এইটা আমাদের বাংলা ভাষায় নাই আর এইটা কোরিয়াতে সবচেয়ে দুর্বল অক্ষর বলা হয় এটাকে আর এইটাকে এই জন্য উচ্চারণ করার ক্ষেত্রে এই উপরে যে আমাদের ও ছিল আর উ ছিল এই দুইটার মাঝখানে এটাকে উচ্চারণ করতে হবে হালকা ভাবে দুই দাঁত দুই দাঁতের পাটি একসাথে লাগিয়ে ঠোঁটটাকে একটু ফাঁকা করে আপনারা উচ্চারণ করবেন উ উ আমার কথা বুঝছেন কিনা এইটা উচ্চারণ করতে গিয়ে উপরে ছিল ও তারপরে এটা উ আর এখানে দুইটা দাঁতের দুই পাটির দাঁত লাগিয়ে থাকবে আর ঠোঁটটা হালকা ফাঁকা করে আপনি বলবেন উ উ হালকা ভাবে এইটা উচ্চারণ করতে গিয়ে অনেকে এরকম করবেন না হালকা ভাবে উচ্চারণ করবেন উ উ আর এইটা আমরা এই যে এখন যেটা দাগাইলাম এইটা আমাদের বাংলা ভাষায় আছে, কোনো সমস্যা নাই এটা হলো রস্য ই ই ই ই ওকে আমি আবার আর এখান থেকে সাউন্ড আসতেছে আমি বারবারই কিন্তু আপনাদেরকে মিউট করে দিচ্ছি কিন্তু যদি এরকম সাউন্ড আসে ক্লাসে মজা পাবেন না বলে দিচ্ছি আমি আবার মিউট করতেছি যার এখানে সাউন্ড আসে নিজে খেয়াল করে মিউট রাখবেন কথা বলার সময় শুধু আনমিউট করবেন ওকে এবার আমি আবার বলতেছি একটু শুনেন আমাদের মৌলিক স্বরবর্ণ 10টি এই 10টি স্বরবর্ণ আমি এখন একসাথে উচ্চারণ করব আপনারা একটু খেয়াল করবেন যেমন প্রথমটাকে আমরা বলবো আ তারপরেরটা হলো ইয়া এইটা হলো অ এটা হলো ইয় এটা হলো ও এটা হলো ইউ এটা উ এটা হলো ইউ এটা হালকা ভাবে উ আর এটা হলো ই ই আমি আবারও বলি খেয়াল করেন আ ইয়া অ ইয় ও ইউ উ ইউ উ ই এখন আপনাদের কারো কাছে আমি যেভাবে ঠোঁটের শেপটা দিছি মুখের শেপটা এইটা দিয়ে এক নজরে একটু দেখে দেখে উচ্চারণ করবেন একজন সাহসী ব্যক্তি আগায় আসেন শুধু একজন কে বলবেন আগে নামটা বলেন আমি আগে নামটা শুনতে চাই মাহফুজুর রহমান স্যার আমি বলতে চাই ওকে মাহফুজুর রহমান অন্যরা সবাই মিউট থাকেন উনি আনমিউট করে কথা বলতেছে মাহফুজুর রহমান আপনি এই কোরিয়ান ভাষার আমি কিছু প্রশ্ন করব উত্তর দিবেন কোরিয়ান ভাষার মোট স্বরবর্ণ মোট ব্যঞ্জন বর্ণমালা কয়টা 40টা স্যার 40টা মৌলিক স্বরবর্ণ কয়টা 10টি স্যার 10টা যুক্ত স্বরবর্ণ কয়টা যুক্ত স্বরবর্ণ স্যার হচ্ছে 5টি স্যার এই যে আমি পাশে কিন্তু লিখে দিছি ওটা এখনো আছে 11টি ও, স্যার 11টি 11টি স্যার যুক্ত স্বরবর্ণ 11টা তারপর মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টা 14টি স্যার 14টা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা
5টি স্যার। ওকে, এইবার আপনি মৌলিক স্বরবর্ণ 10টা কি কি একটু বলার চেষ্টা করেন। মুখের শেপটা আমি খেয়াল জি, করবো, স্যার। আপনার মুখটা হাতটা সরান। হ্যাঁ বলেন। আমার রোল দিতাম না স্যার আ স্যার, ইয়া, অ, ইয়, ও, না এটা ইও, ও ও ও, হ্যাঁ ইও, ইউ উ, উ ইউ, ইউ উ, উ ই। ওকে 잘했어요. 감사합니다. আচ্ছা, আরেকজনের কাছে শুনবো। এভাবে যদি আমরা প্র্যাকটিস করে শুনি তাহলে দেখবেন অন্যদেরও প্র্যাকটিস হয়ে যাবে। হানিফ, এমডি হানিফ জি, স্যার। আনন্দ, আপনি এই 10টা স্বরবর্ণ বলার চেষ্টা করেন। মৌলিক স্বরবর্ণ কোরিয়ান ভাষায় মৌলিক স্বরবর্ণ কয়টা? 10টি। 10টা। মৌলিক স্বরবর্ণ 10টা। আপনি একটু মুখটা সামনে রেখে বলার চেষ্টা করেন, আমি আপনার মুখের শেপটাও দেখবো। বলেন। স্যার ভিডিওটা জানি কিভাবে বানানো হয়? হানিফসি, জি স্যার। আপনার ভিডিও করা লাগবে না, আমি ভিডিও করতেছি, আপনাদের কি ভিডিও পাঠাবো? স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন হানিফ। আ, ইয়া, অ, আপনাকে দেখতেছি না তো, আপনার মুখটা দেখতে চাচ্ছিলাম। আপনার এতক্ষণ বলতে মুখটা দেখা যাচ্ছিল, এখন বলার সময় চাঁদ মুখটা দেখা যাচ্ছে না হানিফসির। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে, আ, ওকে, ইয়া, ইয়া, অ, ও ও ও আরো বড় হবে মুখ, ও, অ, ওকে অ, ইয়, ওকে, ও, মুখ গোল করেন, ও, ও ও, ও ও, ও, হুম, ইউ, ইউ, ওকে। ইউ, ও, মুখের গোলটা ছোট করবেন এবার, উ, ও, ওকে, ইউ, ইউ, ওকে। ইউ, তারপরে ইউ। এটা ইউ, দেখি না তো। এটা এখন যে গোল দিলাম, ও, ও, হালকা ভাবে, উ, দুই ও, দাঁতের দুই দাঁতের পাটি লাগান, উ, ঠোঁটটা ও, পাটি, উ, ও, ওকে। তারপরে ই, ওকে, ই। আপনি প্র্যাকটিস করবেন। হানিফ আকন্দ, আপনি জি আরো স্যার। প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদের আর কে আছেন এখানে? এই নবী হোসেন আছেন? জি স্যার আছি। নবী হোসেন, আপনাকে দেখা যাচ্ছে না, চাঁদ মুখটা একটু স্যার আমার এখানে তো কারেন্ট নাই, আমি তো অন্ধকারে ক্লাস করতেছি। আচ্ছা, অন্ধকারে তাহলে বলেন, আমি অন্ধকারে কল্পনা করিনি আপনার মুখের শেপটা। হ্যাঁ, জি প্রথমটা স্যার। কোরিয়ান ভাষার আ, মৌলিক টা, জি স্যার বলেন। কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ কয়টা? 10টি। 10টা। এবার কি কি আপনি একটু বলেন। আ, ইয়া, ও, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। ওকে, আপনার এই ক্ষেত্রে এই যে এখানে এইটাতে আপনার আমার শেপটা আমি যে অন্ধকারে যেরকম কল্পনা করছি আর কি, এইটাতে আরেকটু হওয়ার দরকার ছিল, ও ইউ, ও ইউ, আর নিচেরটা হবে উ ইউ। আপনারা দেখেন, আমার মুখের শেপ না দেখেও আপনারা বলতে পারবেন আমি কোনটা উচ্চারণ করি, যদি সেই উচ্চারণের উচ্চারণটা প্রপারলি করেন। আমি আবারও করতেছি, সবাই মনে রাখে, একটু শোনেন। আমি যেমন মৌলিক স্বরবর্ণ 10টা কি কি, মুখের শেপটা দেখবেন। প্রথম আ, ইয়া, এর চেয়ে বড় হবে অ, ইয়, তার চেয়ে এটা হবে গুল এবং বড়, অ, ও, ইউ, আর এইটা ছোট হবে উ, ইউ। তারপরে এইটাকে এই ক্ষেত্রে আমাদেরকে দুই পাটি, দাঁতের পাটি লাগিয়ে তারপরে হালকা ঠোঁটটা ফাঁকা ফাঁকা করে বলতে হবে উ, তারপরে এটা হবে ই। আমি আবারও বলতেছি, আমি এখানে একটু সময় নিচ্ছি, এই কারণে এটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিতে পারতাম এইভাবে করেন, কিন্তু এইটা হলো আমাদের বেসিক। এই বেসিকটাকে আপনি যদি যেন তেন ভাবে শিখে আসেন, পরবর্তীতে ইন্টারেস্টিং পাবেন না সেভাবে। এই জন্য এখানে আর আমাদের মুতালিব কুরিয়ান স্টাডিজ সেন্টারের বৈশিষ্ট্য হলো, আমি আপনাকে ভুল শিখাবো না, আমি আপনাকে যাচ্ছে তাই ভাবে শিখাবো না। আমি
আমি আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু কোরিয়ান ভাষা বাংলাদেশে শিখি নাই। আমি কিছু স্টুডেন্ট বিষয়ে কোরিয়ান ভাষা কিচ্ছু জানতাম না। আমি কোরিয়ান ভাষা শিখছি আমার কোরিয়ান স্যারদের কাছে, কোরিয়ান ম্যাডামদের কাছে। আমার আলহামদুলিল্লাহ কোরিয়াতে প্রায় কোরিয়ান স্যার ম্যাডাম 10-15 জনের মতো হবে। আমি ওনাদের কাছে কোরিয়ান ভাষা শিখছি। অতএব আমি চেষ্টা করব আপনাদেরকে অনেকটা কোরিয়ানদের মতো শিখাইতে। আবার যেহেতু আমি কোরিয়াতে কোরিয়ানদের সাথে কাজ করে আসছি 12 বছর, আবার বাংলাদেশে এসে কোরিয়ান এম্বাসিতে আমি কাজ করছি 3 বছর। তার মানে আমার এই 15 বছরের লাইফে কোরিয়ানদের মতো উচ্চারণ, কোরিয়ানরা আমাকে মাঝে মাঝে বলতো হাঙ্গুক সারাম থা দেশয়। আরে তুমি তো একবার কোরিয়ান হয়ে গেছো। কোরিয়ান কিন্তু গায়ের কালারে না, কিসে কিসে কোরিয়ান হয়েছে আমি বলতেছে তারা মুখের ভাষায়। ভাষায় ভাষায় স্যার আসসালামু আলাইকুম, আমার কথা কি এবার শোনা যাচ্ছে? এই তো এইবার শোনা যাচ্ছে আপনার কথা, আপনার কথা এইবার শোনা যাচ্ছে। আপনার এখন স্যার ওই আমি এটা বুঝি নাই আসলে, তখন এই জন্য ওরকম এটা মানে ভিডিওতে প্রেস করার পরে তখন দেখলাম যে মিউট আনমিউট অপশন আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমাদের প্রথম ক্লাসে এই সমস্যা নাই। আমরা তাহলে আপনার পড়াটা একটু দেখে নেই আর শুনে নেই। তাহলে আপনি বলেন কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ কয়টা? 10টি। 10টা। এইবার মৌলিক স্বরবর্ণ 10টা কি কি? আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, ই, ইয়, নো নো নো, উ, যেটা দাগাইলাম সেটা উ, উ, ই। ওকে। এটা এই ও এই 9 নাম্বারটা দুই 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 পাটি দাঁত লাগায়া মুখটা ঠোঁটটা আর হালকা ফাঁকা করে এটা বলতে গিয়ে অনেকেই বেশি জোর দিয়ে ফেলে, শেষ দেয়, ওরকম না, হালকা উচ্চারণ। মনে করেন এটা উচ্চারণ করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে গেছেন, এরকম উ উ উ, এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে উ, এরকম না, ঠিক আছে? মানে দুই পাটি লাগাইলে অনেকে শক্তি বেড়ে যায়, তখন বলে উ, এরকম না, হালকা ভাবে উ উ। এটা কেন হালকা ভাবে আমি কিন্তু এখনো বলতেছি, আপনারা পরবর্তীতে এটা যে হালকা উচ্চারণ বলতেছি আমি, এটা হালকা দুর্বল। কেন এটা হালকা আর দুর্বল আমি আপনাদেরকে হাতে কলমে এইটার প্রমাণ দেখাই দিব, যে কোন কোন জায়গায় এটার উচ্চারণ একদম হবে না, কোন কোন জায়গায় একে অন্যরা ঠেল্লা বাদ দিয়ে দিব, যে তোমার এখানে উচ্চারণের দরকার নাই বা তুমি বাদ হয়ে যাও। দেখবেন এইগুলো আমি দেখাই দিব। এইটা কোরিয়ান ভাষার সবচেয়ে দুর্বল একটা উচ্চারণ, এবং এইটাতে অনেক ব্যতিক্রম আছে, অনেক উচ্চারণের সমস্যা আছে, এবং কোরিয়ানরা উচ্চারণ করে না এরকম অনেক কিছু আছে। ওকে, তাহলে আমি আবারও এখান থেকে বলে আমরা একটু নিচে যাব, অনেকক্ষণ এখানেই পড়তেছি। আমি আবারও বলতেছি কোরিয়ান ভাষায় মৌলিক স্বরবর্ণ 10টা কি কি আমি ফাইনাল এবার বলে যাচ্ছি। প্রথমটা হলো আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। এবার ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ, এটা দেখে নেবেন। এখন আমরা একটু সামনে বাড়ি। এতক্ষণ আমরা মৌলিক স্বরবর্ণ যে 10টা পড়ছি, এখানে দেখেন বলছি যে এই স্বর চিহ্নগুলো বাংলা আকার ইকারের মতো। তার মানে এতক্ষণ আমরা যে মৌলিক স্বরবর্ণ 10টা পড়ছি, এটা পরিপূর্ণ স্বরবর্ণ না, এটাকে আমরা বলবো কোরিয়ান ভাষার আকার ইকার। অর্থাৎ আমাদের বাংলায় সরায়াতে আকার, রশ্মিতে রস্মিকার পড়ছি না আমরা, এই এতক্ষণ আমরা এটা যেটা পড়ছি এটা হলো আকার ইকার। যেমন এটা হলো আকার, এটা হলো ওকার, এটা হলো উকার, এটা হলো ইকার। তার মানে সবগুলো এখানে যা পড়ছি সেটা হলো বাংলায় আকার ইকারের মতো আমরা কল্পনা করে নিব। এরপরে ওই যে আমরা এই অক্ষরটাকে বললাম যে কোরিয়ান ভাষার সবচেয়ে দুর্বল বর্ণ, এটাকে খুব হালকাভাবে উচ্চারণ করব। এবং এখানে যে এইটা কোনো শব্দের শেষে বসবে, কোনো শব্দের যদি শেষে বসে তখন এটা উচ্চারণই হবে না। এখানে আমরা বললাম হসন্তের মতো উচ্চারণ হবে। হসন্তের মতো উচ্চারণ মানে কি? মানে উচ্চারণ হবে না, ওখানে গিয়ে থেমে যাব আমরা। হসন্তের মতো যখন উচ্চারণ হবে বলতেছে তখন এটা হলো আমরা এটা থেমে যাব। যেমন আমি, আপনারা কেউ পারতে পারেন অথবা নাও পারেন, আমি একটা শব্দ লিখি, যেমন আমি লিখতেছি, সরি, যেমন এইরকম একটা, এই যে এখানে যে শব্দ লিখলাম, এই যে এখানে এই অক্ষরটা বসছে না উ উ, এই যে এটা দেখতেছেন কিনা আপনারা? এখন এটা যেহেতু উ সিওতের সাথে বসলে হওয়ার কথা সু, কিন্তু কোরিয়ানরা এটা উচ্চারণ করবে বস বস। তাহলে দেখেন কোন উচ্চারণ হয়েছে? বস বস। তার মানে
এরকম উচ্চারণ হবে না। আমরা এটাকে বলতেছি যদি শেষে বসে তাহলে উচ্চারণ হবে হসন্তের মতো, অর্থাৎ বাংলায় এর কোনো এক্সাক্ট উচ্চারণ নাই, বাংলায় এর কোনো এক্সাক্ট উচ্চারণ নাই, এটাকে আমরা হালকা ভাবে বলবো উ। ওকে, এরপরে আমরা আসি, এখন এতক্ষণ তো বললাম যে আমরা কোরিয়ান মৌলিক স্বরবর্ণ 10টা কি কি, আ, ইয়া, অ, ইয়, তারপরে এটা উ, এখানে উল্টা পাল্টা দিছে কিন্তু, তারপরে ই, ইয়া, ইয়, ইউ, ইউ, এইগুলো আপনি লিখবেন কিভাবে, লেখার একটা সিরিয়াল আছে, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন, আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোরিয়ানরা এই সিরিয়ালটা করছে, এটাকে সায়েন্টিফিক সিরিয়াল বলা হয়। কারণ হলো এই সিরিয়ালে যদি লেখেন দেখবেন যে সুন্দর হয়, এই সিরিয়াল মেনটেন না করলে লেখাটা এরকম সুন্দর হবে না। এই জন্য এখানে যে সিরিয়ালটা দিছে সেই সিরিয়ালটা আমি আপনাদেরকে বলে দেই, আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। এখানে দেখেন প্রথমে এক দেওয়া আছে, এই যে এখানে এক, এক মানে হলো লম্বার দাগটা, এটা হলো 1 নাম্বার, তারপর এর সাথে এই যে এইটাকে বলা হচ্ছে 2 নাম্বার। তার মানে আপনি এই আটাকে লিখবেন কিভাবে, প্রথমে একটা দাগ দিবেন, তারপরে এটা লিখবেন। এখন দেখেন প্রথমে দাগটা হলো 1 নাম্বার দিছে, তারপরে এটা দিছে 2 নাম্বার, তার মানে আপনার লেখাটা এইভাবে লিখলে এই লেখাটা সুন্দর হবে। এটা বুঝতে পারছেন কিনা বলেন, তাহলে আমি সামনে বাড়বো। জি স্যার, লেখা বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। প্রথমে 1 নাম্বার দিছে, তার মানে এইটা লিখবেন প্রথমে, তারপরে এইটা প্রথমে লিখলে তারপরে এটা লিখবেন প্রথম পরে, তাহলে 1 2। এরপরে অ লিখতে গেলে প্রথমে এটা, তারপরে এটা অ, তারপরে উ লিখতে গেলে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে নিচেরটা এই যে উ, এটা লিখতে গেলে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে উ হালকা যে উচ্চারণটা হয় এটা শুধু এরকম ভাবে, এরপরে ই রস্বই যেটা এটা শুধু এক দাগ, এরপরে এখানে দেন 3টা দাগ, 3টা নাম্বার লেখা আছে 1 2 3, তার মানে এটা হলো 1, তারপরে 2, তারপরে হলো 3, তারপরে এটার ক্ষেত্রে 1 2 3, তারপর এটার ক্ষেত্রে 1 2 3, তারপর এটার ক্ষেত্রে 1 2 3। বুঝতে পারছেন? এইভাবে জি। লেখার চেষ্টা করবেন বাসায়, এইভাবে বাসায় লেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের লেখাগুলো সুন্দর হবে। তারপরে এইবার আমাদের এখানে আসেন, যেমন এখানে বলতেছে কিন্তু মনে রাখতে হবে কোরিয়ান স্বরবর্ণের সাথে যদি ইয়ং, এই জিরু জিরু, এই জিরু বলতে এই যে দেখেন আগে আমরা পড়ে আসছি আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই, ওইটাই কিন্তু সবগুলোর আগে জিরু লাগাইছে, সবগুলোর আগে জিরু সংযুক্ত করছে। এই জিরু যদি থাকে তাহলে জিরুটাও আমাদের ব্যঞ্জন বর্ণের একটা অক্ষর, এখানে ব্যঞ্জন বর্ণের অক্ষরের উচ্চারণ হয় ইয়ং, ব্যঞ্জন বর্ণের অক্ষর এই জিরোটার উচ্চারণ হওয়ার কথা ইয়ং, কিন্তু যদি এটা স্বরবর্ণের সাথে বসে তাহলে তার কোনো উচ্চারণ হয় না। এইটা এই জিরোটা যখন স্বরবর্ণের সাথে বসবে, জিরোটা স্বরবর্ণের সাথে বসলে, স্বরবর্ণের সাথে বসে স্বরবর্ণটাকে পরিপূর্ণ স্বরবর্ণ হিসাবে প্রকাশ করতে সাহায্য করবে। অর্থাৎ আমরা একটু আগে এখানে দেখেন এই যে মৌলিক স্বরবর্ণ 10টা আমরা পড়লাম, এটা পড়ার সাথে আমাদের দেখেন জিরোর কোনো সম্পর্ক নাই। আবার এটা পড়ার পরে আমরা কিন্তু বলে আসছি এই 10টাকে এই 10টাকে বলা হয় কি বলে আকারিকার, মৌলিক স্বরবর্ণ, কিন্তু এটাকে বলা হয় আকারিকার। আর এখন যে 10টা স্বরবর্ণ শিখতেছি এইটা ওই একই, যা শুধু শুধু জিরোটা সংযুক্ত করে পড়তেছি, এটাকে বলা হচ্ছে পরিপূর্ণ স্বরবর্ণ। অর্থাৎ এইটা আমাদের এই যে জিরো ছাড়া যেটা আ, ইয়া, এইটা বাক্যের মধ্যে এইভাবে বসবে না, এটা বাক্যের মধ্যে বসবে ব্যঞ্জন বর্ণের সাথে। অর্থাৎ যেহেতু আকারিকার, বাংলায় দেখেন বাংলায় আমাদের সরায়াতে আকার, এই সরায়াতে আমাদের যে এই আকারটা হয়, এই আকারটা কি একা বসবে না কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে? সাথে কোনো বসবে। ব্যঞ্জন বর্ণের সাথে। ব্যঞ্জন বর্ণের সাথে বসবে। তদ্রূপ এইগুলোরে যেহেতু আমি বলতেছি আকারিকার, এগুলো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে। ব্যঞ্জন বর্ণের সাথে বসলে তাহলে এটি আকারিকার হিসেবে ব্যঞ্জন বর্ণকে বাক্যের মানে প্রকাশ করতে সাহায্য করবে। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে যদি বসে তাহলে এটা হবে আকারিকার। তাহলে তার স্বরবর্ণ যদি আমরা লিখতে চাই তাহলে স্বরবর্ণকেও তো আমরা লেখার একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে। স্বরবর্ণকে লেখার পদ্ধতি হলো এই স্বরবর্ণের সাথে জিরোগুলো বসাইবেন। আর এই স্বরবর্ণের সাথে জিরোগুলো কোন জায়গায় বসাবেন তারও একটা নিয়ম আছে, সেই নিয়মটা এক নজরে মনে রাখবেন, ভিডিওতে এগুলো বারবার দেখবেন, আমি যে কথাগুলো বলতেছি এটা মনে রাখবেন। যেমন আমরা এখন যে বললাম যে স্বরবর্ণের স্বরবর্ণ যে আকারিকার গুলো পড়তেছি, এই আকারিকারের সাথে
এই জিরোটা বসে এটাকে পরিপূর্ণ স্বরবর্ণ করবে। পরিপূর্ণ স্বরবর্ণ করার জন্য এই জিরোটা মানে আকারিকারের কোন জায়গায় বসবে এটা মনে রাখার জন্য এই কথাটা এখন গুরুত্বপূর্ণ। এখন যেটা বলতেছি, যেটা এরকম উলম্ব রেখা লম্বা, যেটা এরকম লম্বা হবে তার বাম পাশে, তার বাম পাশে বসবে। আর যেটা এরকম ভূমি ভূমি হবে তার উপরে। বুঝতে পারছেন? দুইটা কথা মনে রাখবেন। জিরোটা সর্বর্ণ যে আকারিকার আছে এই আকারিকারের কোন জায়গায় বসবে, যেটা এরকম লম্বা তার বাম পাশে, আর যেটা ভূমি তার উপরে। বুঝতে পারছেন? জি। তাহলে বলেন কি বলছি আমি, জিরোটা এই আকারিকারের কোন জায়গায় বসবে? লম্বাটার বাম পাশে বসবে আর সমতলটার উপরে বসবে। উপরে বসবে। এটা সবার মনে থাকবে তো? জি। জি স্যার। সবার যদি মন থাকে তাহলে আসেন আমরা এটাকেও ওই যে আগের মতোই, এটা হলো আ, এটা ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। উচ্চারণ কিন্তু একই রকম, কিন্তু এটার মানে কি বলে প্রকাশ ভঙ্গি দুই রকম। আমরা এখানে যেটা পড়ে আসছি এটা হলো আমাদের আকারিকার, আর এখন যেটা পড়তেছি জিরো দিয়ে এটা হলো আমাদের পরিপূর্ণ স্বরবর্ণ। পরিপূর্ণ স্বরবর্ণ। এখন এইবার পরিপূর্ণ স্বরবর্ণ যেহেতু পড়লাম, পরিপূর্ণ স্বরবর্ণ দিয়ে কোরিয়ান ভাষায় শুধু স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ দিয়ে কিছু শব্দ বানানো যায়। আর শব্দটা কিভাবে বানাই এই যে এখানে দেখেন। আপনারা যদি আপনাদেরকে যদি বলি লেখা কি আরো বড় করতে হবে না? দেখতেছেন স্যার দেখা যায়? ঠিক আছে স্যার। তারপরও আরেকটু বড় করলাম। এই যে এখানে আমি যে লেখাটা দাগাইলাম এইটার প্রথম অক্ষরটা হলো আ। এটার প্রথম অক্ষরটা কি? আ। প্রথম অক্ষরটা যদি এখানে আ হয় তাহলে আর উচ্চারণ কি? আ। আর উচ্চারণ কি হবে? এরপরে আমাদের পরের আরেকটা অক্ষর হলো ই। তাহলে ইর উচ্চারণ কি? ই। তাহলে দুইটাকে একসাথে করে তাহলে কি হবে? আই। আই। তাহলে প্রথম দুইটাকে একসাথে করলে হচ্ছে আই। তার মানে এই আই অর্থ হলো শিশু। আই অর্থ কি? শিশু। শিশু। আই অর্থ শিশু। আচ্ছা, আমরা আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন এইখানে আমাদের যে প্রথম অক্ষর শব্দটা, এই শব্দের মধ্যে দুইটা অক্ষর আছে। দুইটা অক্ষর কি কি? আ, ই। আই, আ, ই। এটা মিলে কি হয়েছে? আই। স্যার বুঝা যায় না সবাইকে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিছি। আর যাদের এই বিষয়টা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আমাদের অনলাইন ক্লাস মজা পাবে না। যেন এতক্ষণ কিন্তু ভালো করে শুনতেছিলাম, কিন্তু ওই যে কারো কারো এখান থেকে সাইডের মানুষের আওয়াজের কথা শোনা যায়, এরকম যেন না হয়। আচ্ছা, আবারও বলতেছি, যেমন এখানে দুইটা অক্ষর এই শব্দটার মধ্যে আ, ই, আই। আপনারা বাংলার মতো বানান করে পড়বেন, আ, ই, আই। আচ্ছা, এইবার আমি যদি বলি পরের অক্ষরটা আমাদের হানিফ, আপনি পরের যে শব্দটা বলতেছি এটাকে বানান করেন। ও ওই ও, ই, উই। ও, ই, উই। উই অর্থ কি? শশা। উই অর্থ শশা। তারপরে আমাদের এর পরে দেখেন শুধু একটা অক্ষর একটা শব্দ। এটা একটা অক্ষর একটা শব্দ। যেমন আমাদের ফারিহা, আপনাকে যদি বলি এইটাকে কিভাবে উচ্চারণ করবেন? স্যার দয়া করে আমাকে একটু সুযোগ দিবেন স্যার, দয়া করে। আপনি আপনার মিউট করে, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ স্যার, এবার এই যে আমাদের তৃতীয় শব্দটা যেটাকে গোল দিলাম, এটাকে আমরা কি করব? ও। ও। এই একটা অক্ষর, আবার এটা একটা শব্দ, আর এর অর্থ কি? পাঁচ। এর অর্থ হলো পাঁচ। তা আমরা শিখবো কোরিয়ান ভাষার সাইনো কোরিয়ান গণনা পদ্ধতি। ইল ই সামসা ও। ইল ই সামসা ও। এই ও অর্থ পাঁচ। ওকে। পরে আমাদের সুহাগ, তার কাছে জানতে চাই আমাদের পরবর্তী এই শব্দটা কি? স্যার ই। ই। এটা হলো ই। এটা ই, একটা অক্ষর কিন্তু একটা শব্দ। একটা অক্ষর কিন্তু একটা শব্দ। এই ই অর্থ হলো দুই। ই অর্থ দুই।
আচ্ছা, তারপরে আমাদের আছে এখানে তৌহিদুল। তৌহিদুল, আপনি, আমি এখন যে শব্দটা সার্কেল দিলাম, এইটাকে বানান করে পড়ার চেষ্টা করেন, দেখেন মনে আছে কিনা। এই প্রথম অক্ষরটাকে কি বলা হয়? ই। তৌহিদুল, শুনতেছেন আমাকে? ইউ তারপর ইউ হ্যাঁ, তৌহিদুল শুনতেছেন না সম্ভবত। আমরা এখানে আসি, এইটা প্রথমটা হলো ই, তারপরে ইউ। ইউ এটাকে ই। একসাথে করলে আমাদের হবে ইউ। ইউ ইউ ইউ, কারণ। ইউ ইউ অর্থ কারণ। তারপরে আমাদের আছে আরেকটা শব্দ, এইটা, এইটার উচ্চারণটা কিভাবে হবে? ইউ আ, ইউ আ, ইউ আ। তারপরে আছে আমাদের এইটা ইয় উ, উ ইয় উ উ। তারপরে আছে আমাদের আ উ, আউ, আ উ, আউ, আ উ, আউ। তারপরে আমাদের এটা হলো ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো অর্থ হলো একটা খেলা, একটা খেলার নাম ইয়ো ইয়ো। ওকে, আমি আবারও বলার চেষ্টা করতেছি, আপনারা এই শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে একটু দেখেন। যেমন প্রথমটা, এখন আমি যদি বানান করে পড়ি, আ ই আই, ও ই ওই, ও ই, ই, ইউ, ইউয়া, ইয় উ, আউ। তারপরে ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো। আমার সাথে সাথে আবার পড়েন আপনারা, আই, আই ওই, ওই ও, ও ই, ও ই ই ই ইউ 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 আ ইয় উ, ইয় উ আউ, আউ ইউ আ, ইয়ো ও সরি, ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো ইয়ো। ওকে, ইয়ো ইয়ো। এই এই এখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আপনারা উপরের পড়াটা পড়ার পরে এটা ট্রাই করবেন, লিখবেন এবং বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রিডিংটা দেখবেন এখান থেকে চালু হয়ে যাবে, রিডিংটা এখান থেকে চালু হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের মোটামুটি স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ 10টা এর আকারিকার এবং মৌলিক স্বরবর্ণ 10টার পূর্ণাঙ্গ রূপ। মৌলিক স্বরবর্ণ 10টার আকারিকার কখন? যখন জিরো থাকবে না। আর এটার পূর্ণাঙ্গ রূপ কখন হবে? যখন তার সাথে জিরো বসবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি জি বলি, স্যার। এই যে আকারিকার মৌলিক স্বরবর্ণ 10টা, এর সাথে আকারিকারের সাথে জিরো বসায় আমরা এটাকে পূর্ণাঙ্গ স্বরবর্ণ করব। এই পূর্ণাঙ্গ স্বরবর্ণটা করতে গিয়ে যে জিরো বসাবো, ওই আকারিকারের কোন কোন জায়গায় জিরোটা বসাবো এটা বলবেন মাহফুজুর রহমান। জি স্যার, এটা স্যার হচ্ছে আপনি যেটা বলছেন স্যার, জিরোটা বলতেছে স্যার লম্বালম্বি যে স্বরবর্ণ গুলো আছে, এটার স্যার হচ্ছে বাম পাশে। বাম পাশে লম্বা লম্বি যেটা, জি স্যার, সেটা বাম পাশে। ওকে, বাম পাশে। তারপরে জি স্যার, আর যেগুলো স্যার সমতল ভূমি আছে স্যার, ওগুলো স্যার উপরে বলবে, হ্যাঁ, এই সমতল ভূমি যদি থাকে তাহলে সেটার কোন জায়গায় বসবে? উপরে উপরে বসবে। বলবে। সমতল ভূমির বসবে উপরে, সমতল ভূমির উপরে বসবে, এরকম ভাবে উপরে বসবে। তাহলে বুঝতে পারছেন সবাই? বাকিরা বুঝতে পারছেন? জি স্যার জি স্যার বুঝতে পারছি। তাহলে লম্বা লম্বি রেখার বাম পাশে আর সমতল ভূমির উপরে বসবে। তাহলে এখন আমি আপনাকে বলি, এখন এখন আমরা ব্যঞ্জন বর্ণ পড়বো। তো ব্যঞ্জন বর্ণ গুলো পড়ার আগে আমি এখানে টাচ দিয়ে রাখি, যেই যেই জায়গায় জিরোটা বসছে স্বরবর্ণের সাথে, যেই যেই জায়গায় জিরোটা বসছে স্বরবর্ণের সাথে, ব্যঞ্জন বর্ণটাও ওই জিরোর জায়গায় বসলে ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরবর্ণ গুলো ব্যবহার হবে। আমরা একটু পরে সেটা দেখবো, আসেন আমরা দেখি। আচ্ছা, এবার আসি, কোরিয়ান ভাষার মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টা? 11টা স্যার। কয়টা? 14টি 14টি। কোরিয়ান ভাষার মৌলিক ব্যঞ্জন বর্ণ হলো 14টা। এইবার 14টা কি কি আমি আমার সাথে সাথে আপনারা পড়বেন, বাংলায় নিচে দেওয়া আছে। তারপরেও আমি এখানে যেটা বলতেছি সেটা আমার সাথে সাথে একটু বলেন। গিয়ক, গিয়ক, গিয়ক নিয়ম, নিয়ম,
নিয়ন নিয়ন, দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুত, রিউল, 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 মিউম, মিউম, মিয়ম, মিউম, সিউত, সিয়ত, চিয়ত ইয়ত, বিয়োগ, বিয়োগ, ইয়ং জিউত, জিয়ত, সিউত, জিউত ছিউত, সিউত, চিউত খিউত, খিউক, থিউত, সিয়ত, চিউত থিউত, দিয়ত, চিউত হিউত। সিয়ত, অর্থাৎ এই 14টা হলো মৌলিক ব্যঞ্জন বর্ণ। এই মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো আমাদের এখানে পাশে দেখেন বাংলায়ও আপনাদের সুবিধার জন্য দিয়ে দিছি, এবং তার উচ্চারণ আবার এখানে এটা আমি বুঝাই দিচ্ছি। এটা কিভাবে আপনারা বুঝবেন ভিডিওতে যখন দেখবেন আপনাদের বোঝার জন্য আমি এখানে বলতেছি। প্রথমটা হলো আমাদের এটা হলো আমাদের অক্ষরটা, যে এটা হলো গিয়ক। এই অক্ষরটা হলো, এটাকে আমরা বলতেছি গিয়ক। যে এই গিয়কটাকে আমরা এইভাবে লিখবো গিয়ক। এখন দেখেন এটার উচ্চারণ হলো গিয়ক। এই অক্ষরটার নাম হলো গিয়ক। গিয়কটা বাংলায় আমি এভাবে লিখলাম গিয়ক। আর এইটার উচ্চারণ কি হবে? ক, খ, গ। তাহলে এই গিয়কের উচ্চারণ কয়টা? তিনটা, গিয়কের উচ্চারণ হলো 3টা। আবার এখানে দেখেন আলাদা করে আবার লিখে দিছি ক। তার মানে এই ক মানে হলো এই কোরিয়ান ভাষায় কখনো কখনো কোনো কোনো অক্ষর শব্দের নিচে বসে, এইটাকে আমরা বাচ্চিম বলে, পরে আমরা পড়বো। আমি এখনই বলে রাখতেছি, যখন কোনো অক্ষর শব্দের নিচে বসবে তখন ওই এই গিয়কটা যদি কোনো শব্দের নিচে বসে তখন তার উচ্চারণ হবে ক। তখন তার উচ্চারণ ক, খ, গ। অর্থাৎ কোরিয়ান ভাষার এই গিয়কের উচ্চারণ কখনো ক, কখনো খ, কখনো গ হবে। কিন্তু যখন এটা নিচে বসে তখন আপনার আর কোনো কনফিউশন নাই, একবারে চোখ বন্ধ করে আপনি বলে দিবেন সেটা ক উচ্চারণ হবে, ক, ক। ওকে। তারপরে আমি আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দেই। যখন নিচে বসে তখন আপনারা দেখেন এই গিয়কটা লিখতে গিয়ে আমরা কিন্তু এইভাবে দেন, প্রথমে বললাম গি, তারপরে শেষে কি ক, গিয়ক, শেষে ক না। এই শেষের যে অক্ষরটা সবগুলো বর্ণের লিখতে গিয়া, ওই বর্ণের নামগুলো লিখতে গিয়া শেষের যে অক্ষরটা সেইটা হবে বাচ্চিমের উচ্চারণ। বাচ্চিম মানে এটা যদি নিচে বসে এই অক্ষরটা উচ্চারণ হবে, নিচে বসলে এই অক্ষরটা উচ্চারণ হবে। প্রত্যেকটা অক্ষর নিচে যখন বসে তখন এটার নামের শেষে যে অক্ষরটা আছে বাংলায়, এইটা এর নিচের উচ্চারণ। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি, অর্থাৎ কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণগুলো কখনো কখনো শব্দের নিচে বসবে। নিচে বসলে তখন তার উচ্চারণ কি হবে, আর উপরে বসলে কি উচ্চারণ হবে সেগুলো আমরা এখানে বলতেছি। উপরে যদি বসে এই গিয়ক, তার উচ্চারণ হবে 3টা। আর এটা যদি নিচে বসে তাহলে উচ্চারণ হবে একটা, ক। ওকে। তার মানে এরপরে আমরা আসি এই নিয়নের মধ্যে। নিয়নের বাংলা উচ্চারণ হলো ন। এটার উচ্চারণ একটা, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আবার এটা নিচে বসলে উচ্চারণ হবে ন। যেহেতু একটাই উচ্চারণ তাহলে এটার প্রথম উচ্চারণও ন, শেষে নিচে বসলে উচ্চারণ ন, দন্ত ন, বাংলায় দন্ত ন। ওকে। তারপরে এই দ্বিগুত, দ্বিগুত, দ্বিগুতের উচ্চারণ হয় দ, থ, ত। 3টা। কয়টা উচ্চারণের? 3টা। এবার প্রথমে যদি বসে তাহলে উচ্চারণ হবে দ আর থ, দ আর থ। কখনো দ, কখনো ত উচ্চারণ হবে, থ উচ্চারণ হবে। কিন্তু যদি শেষে বসে, ওই যে আমি বললাম না, এই অক্ষরটার যে নাম, নামের উচ্চারণের জন্য শেষে যে অক্ষর সেটা হবে নিচে উচ্চারণ, নিচে বসলে। তাহলে যদি বাচ্চিম হয় তাহলে সেটা হবে ত উচ্চারণ, আর উপরে যদি বসে তাহলে কখনো দ, কখনো ত। ওকে। তারপরে রিউল, রিউল, রিউলের উচ্চারণ হবে র এবং ল। যদি সেটা নিচে বসে তাহলে উচ্চারণ হবে ল, শুধু ল। তারপরে মিউম, মিউমের উচ্চারণ কি? ম। একটাই মিউমের উচ্চারণ ম। তাহলে নিচে বসলেও ম, অর্থাৎ যেটার উচ্চারণ একটা সেটা উপরেও ওইটা হবে, নিচেও এটা হবে। এটার অন্য কোনো উচ্চারণ থাকবে না। ওকে। তারপরে আমরা আসি বিয়োগ। এবার দেখেন বিয়োগ প্রথমে লিখতে উচ্চারণ প্রথমে ব, তারপরে প। তার মানে এবার বলেন তো প্রথমে থাকলে তার উচ্চারণ কি হবে? ব। আর যদি সেটা নিচে থাকে তাহলে তার উচ্চারণ কি হবে? প। ক, আপনারা কিন্তু এখন বুঝে গেছেন যে এবার দেখেন সিউত, সিউতের প্রথমে যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে স, আর যদি নিচে থাকে তার উচ্চারণ কি হবে? ত, ত। ওকে। তারপরে ইয়ং,
এই ইয়ং এর উপরে কোনো দেখেন ক্রস দেওয়া আছে, ইয়ং এর উপরে ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়ার অর্থ হলো ইয়ং যদি উপরে বসে আর বাম পাশে বসে তাহলে শুধু স্বরবর্ণের সাথে বসবে, আর স্বরবর্ণের সাথে যদি বসে তার কোনো উচ্চারণ নাই। স্বরবর্ণের সাথে যদি বসে তার নিজের কোনো উচ্চারণ নাই, সে স্বরবর্ণের সাথে বসে স্বরবর্ণটাকে পরিপূর্ণ স্বরবর্ণ হতে সাহায্য করছে। আর এর উচ্চারণ তাহলে কখন হবে? এই নিচে যদি বসে, নিচে বসলে তার উচ্চারণ হবে উ, অর্থাৎ বাংলায় এই অনুসারের মতো উচ্চারণ হবে, অং অং এরকম উচ্চারণ হবে। ওকে, তারপর আছে জিউত। জিউতের এটা যদি প্রথম থাকে তাহলে উচ্চারণ হবে জ, আর যদি নিচে বসে তাহলে উচ্চারণ কি হবে? ত। ত। ওকে, তারপরে এটা আছে ছিউত, বাংলায় ছিউত, ছ, ছয়ের মতো। তাহলে প্রথমে বসে উচ্চারণ হবে ছ, আর পরে বসে উচ্চারণ কি হবে? ত। ত। পরে মানে নিচে, নিচে যদি বসে তাহলে উচ্চারণ হবে ত। ওকে, এরপর আছে আমাদের খিউক। খিউকের উচ্চারণ দুইটা, হ আর ক। যদি এই খিউক নিচে বসে তাহলে তার উচ্চারণ কি হবে? ক, ক। ওকে, তারপরে আমাদের আছে এখানে থিউত। থিউতের উচ্চারণ একটা, উপরে থাকলে ত, থ, থ। থিউতের উচ্চারণ হবে থ, আর এটা নিচে যদি বসে তার এই উচ্চারণ ত, নিচে বসলে উচ্চারণ হবে ত। ওকে, তারপরে ফিউপ। ফিউপের প্রথমে আসলে উচ্চারণ হবে ফ, আর যদি এটা নিচে বসে তাহলে উচ্চারণ হবে প, ওই যে এখানে প আছে এই কারণে। তারপরে হিউত। হিউতের যদি সে প্রথমে বসে তাহলে তার উচ্চারণ হবে হ, কিন্তু খেয়াল করে দেন হিউতেরও যদি নিচে বসে তাহলে তার উচ্চারণ হবে কি? ত। কারণ এটা উচ্চারণ করতে যে এখানে ত আছে, এই কারণে এটা মাঝিমে বসলে নিচে বসলে তার উচ্চারণ হবে ত। বুঝতে পারছেন সবাই? জি। ওকে, তাহলে আমরা আবার প্রথম থেকে এটাকে আপনাদের সামনে বসতে, আবারও কার জন্য সাউন্ড আসতেছে? যখন সাউন্ড আসতেছে কথা বলে সাথে সাথে আপনি মিউট করে ফেলেন, তখন আর ডিস্টার্ব হবে না। আচ্ছা, আমি এতক্ষণ মৌলিক স্বরবর্ণ 10টা পড়লাম, তারপরে ব্যঞ্জনবর্ণ, মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টা পড়লাম। আমি যা আলোচনা করতেছি আপনাদের অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাসটা আপনারা কি মনে করতেছেন? শেষ পর্যন্ত আপনারা বুঝবেন তো? যদি সহযোগিতা করেন সবাই ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। যদিও ওই যে যেভাবে বলতেছি তবে সবাই যদি মিউট করে রাখেন, চুপ করে থাকেন, তাহলে কিন্তু কথা ভালোই শোনা যাচ্ছে। আমি আপনাদের কথা ভালোই শুনতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এবার আমি আরেকবার এটা বলতেছি, ফিনিশিং দিচ্ছি এখন। যেমন আমরা বলতেছি এটা হলো গিয়ক। গিয়কের উচ্চারণ ক, খ, গ, আর যদি নিচে বসে তাহলে উচ্চারণ হবে ক। এটা হলো নিয়ন। নিয়নের উচ্চারণ ন, এটা নিচে বসলে উচ্চারণ হবে ন। এটা হলো দ্বিগুত। দ্বিগুতের উচ্চারণ প্রথমে দ, থ, আর যদি এটা নিচে বসে তাহলে উচ্চারণ হবে ত। আবার এটা হলো রিউল। যদি উপরে বসে, উপরে থাকে তাহলে কখনো র কখনো ল উচ্চারণ হবে, কিন্তু এটা যদি নিচে বসে বাচ্চিম হয় তাহলে উচ্চারণ হবে ল। এটা হলো মিয়ম। মিয়মের উচ্চারণ একটাই, উপরে থাকলেও ম, নিচে থাকলেও ম। ওকে, এটা হলো বিউপ। বিউপের উচ্চারণ হবে ব, আর এটা নিচে যদি বসে তাহলে উচ্চারণ হবে প। এটা হলো সিউত। সিউতের উচ্চারণ স, দন্ত স, আর নিচে যদি বসে তাহলে তার উচ্চারণ হবে ত। এটা হলো ইয়ং। ইয়ং আমরা বলে আসছি যে যখন এটা মৌলিক স্বরবর্ণের সাথে বসে তখন সেটা স্বরবর্ণকে পূর্ণাঙ্গ স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হতে সাহায্য করে, তখন তার নিজের কোনো উচ্চারণ হবে না। আর এটার নিজের উচ্চারণ হবে কখন? যখন এটা নিচে বসবে তখন উচ্চারণ হবে ও, অথবা অনুসারের উচ্চারণ ইয়ং। তারপরে এটা হলো জিউত। জিউতের উচ্চারণ বর্গের জ, আর নিচে বসলে হবে ত। এটা হলো ছিউত। ছিউতের উচ্চারণ ছ, আর ছ নিচে বসলে হবে ত। এটা হলো খিউক। খিউকের উচ্চারণ খ, ক, আর নিচে বসলে হবে ক। এটা হলো থিউত। থিউতের উচ্চারণ থ, নিচে বসলে হবে ত। আর এটা হলো ফিউক। ফিউকের উচ্চারণ ফ, নিচে বসলে হবে প। তারপরে এটা হলো হিউত। হিউতের উচ্চারণ হ, আর এই অক্ষরটা যদি নিচে বসে তার উচ্চারণ হবে ত। এই হলো আমাদের মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টা। মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টা আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা এক নজরে শুধু 14টা উচ্চারণের 14টা ব্যঞ্জনবর্ণের নাম শুনেন। গিয়ক, নিয়ন, দ্বিগুত রিউল, মিয়ম বিউপ, সিউত ইয়ং, জিউত ছিউত, খিউক থিউত, ফিউক হিউক। অর্থাৎ
এই হলো আমাদের 14টা। আর এই 14টাকে আপনারা যখন পড়বেন হাতের আঙ্গুলে গয়না পড়বেন তাহলে ভুল হবে না। একটাতে যদি 4টা হয় 3 4 12, চতুর্থ নম্বর আঙ্গুলের এই মাঝখানে আসবে। আমি আবারও বলতেছি, যেমন গিয়ক, নিয়ন, দিগুত, রিওল, মিয়ম, বিয়প, সিয়ত, ইয়ং, জিয়ত, চিয়ত, খিয়ক, থিয়ত, হিয়ত, ফিয়ক, ফিয়ক, হিয়ত। এই 14টা, এই 14টা আপনারা হাতের আঙ্গুলের করা গনে গনে যদি পড়েন তাহলে দেখবেন যে ভুল হবে না। আমি আবারও বলে দিচ্ছি, যেমন প্রথমটা গিয়ক, নিয়ন, দিগুত, রিউল, মিয়ম, বিয়প, সিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। এভাবে 14টা গনে গনে পড়বেন। ওকে, এই ছিল আমাদের মৌলিক ব্যঞ্জন বর্ণের 14টার নাম এবং উচ্চারণ। আশা করি আপনারা এই আজকের ক্লাসে আমরা যে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জন বর্ণ শিখছি সেইগুলোর যে ভিডিওটি হয়েছে আজকের ক্লাসের, এই ভিডিওটা দেখে আপনারা যদি বারবার রিপিট করেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, আর কখনো ভুল হবে না। বা কোনো প্রশ্ন যদি থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মৌলিক স্বরবর্ণ আর মৌলিক ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে তাহলে আমরা এটা মনে রাখতে হবে, অক্ষরগুলো দেখে দেখে মনে রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, আজকে যেহেতু প্রথম ক্লাস আপনারা এই ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা দেখে বারবার এটার মনে রাখার চেষ্টা করবেন। এইবার আমরা আসি, আমরা এই যে মৌলিক ব্যঞ্জন বর্ণ শিখলাম 14টা, এই 14টারও লেখার একটা সিরিয়াল আছে। ওই যে আগে বললাম আমাদের এই স্বরবর্ণের লেখার সিরিয়ালটা, এবার ব্যঞ্জন বর্ণ লেখার সিরিয়াল আছে। দেখেন 1 নাম্বার দিয়ে দিছে, এখানে 1 নাম্বার দিয়ে বলতেছে এটাকে লিখতে হবে এই যে এইভাবে 1। আবার এই গিয়কটাকে লিখবেন এইভাবে। নিয়ন লিখতে গেলে আমার কলম যেভাবে নড়তেছে সেভাবে আপনারা খেয়াল করেন। নিয়ন লিখতে গেলে এই যে এইভাবে, এরো যেভাবে দিয়েছে সেভাবে যাইবেন আপনারা, এরো অনুযায়ী এখান থেকে শুরু এইভাবে, আর নিয়ন এখান থেকে শুরু এইভাবে। এরপরে দ্বিগুতে দেখেন 2টা নাম্বার দিছে, 2টা নাম্বার দিছে 1 2, তাহলে 1 হলো এটা আর 2 হলো এটা, এটা হলো দ্বিগুত। আর রিউলে দেখেন 3 নাম্বার দিছে 1 2 3, 1 2 3, তাহলে 1 নাম্বার কোনটা? 1 নাম্বার হলো এটা, 2 নাম্বার হলো এটা, 3 নাম্বার হলো এটা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন মিউমে দেখেন, মিউমও 3 নাম্বার দেওয়া আছে 1 2 3, তাহলে মিউমে 1 নাম্বার হলো এটা, 2 নাম্বার হলো এটা, 3 নাম্বার হলো এটা। এভাবে লিখবেন মিউমটাকে। আর বিউপে দেখেন, বিউপে দেওয়া আছে 4 নাম্বার 1 2 3 4, তার মানে বিউপে হলো 1 2 3 4। বিউপ লিখবেন এইভাবে 1 2 3 4, লেখার সময় এভাবে গণে গণে লিখবেন, তাহলে দেখবেন যে ভুল হবে না। আর সিউতে 1 2 দুইবারে লিখতে হবে, একটা হলো 1 তারপরে 2, এটা হলো সিউ। তারপরে ইয়ং লিখতে গেলে যেভাবে গুল্লা দেন সেভাবে লিখে ফেলবেন, সমস্যা নাই। জিউত লিখতে গিয়ে দেখেন 1 2, দুইটা মানে দুইটা সিরিয়াল দেওয়া আছে। প্রথমটা হলো 1 নাম্বারটা হবে এইটা, 2 নাম্বারটা হলো এই টানটা জিউত। ছিউতে 3টা সিরিয়াল দেওয়া আছে 1 2 3, তারপরে 1 এটা হলো 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে লেখার চেষ্টা করবেন। তারপরে খিয়ক লেখার ক্ষেত্রে প্রথমে এটা গিয়ক লিখবেন, তারপরে মাঝখানে একটা টান দিবেন এইভাবে, এটা হলো খিয়ক। তারপরে থিয়ত লিখতে গিয়ে 3টা টান, 1 2 3, এরকম ভাবে। অর্থাৎ প্রথমে হলো 1 2 3 এরকম। ফিউক লিখতে গিয়ে 3টা 1 2 3 না 4টা ফিউক, এভাবে। প্রথমটা হলো উপরেরটা, তারপরে 2টা খাড়া, তারপরে নিচেরটা শোয়ানো। আর হিউত লিখতে গিয়ে 3টা, প্রথমে একটা ছোট টান দিবেন, তারপরে একটা বড়, তারপরে নিচে একটা গুল্লা। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে যেভাবে বলছি ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা লেখার প্র্যাকটিস করবেন। এরপরে আপনারা এই যে এই পাশে কিভাবে লিখতে হয় এটা লেখার প্র্যাকটিস করবেন খাতা দেখে দেখে। যেমন এটা হলো গিয়ক, তারপরে এটা হলো নিয়ন, তারপরে এটা হলো দ্বিগুত, তারপরে এটা হলো রিওল। উপরে উপরে যেভাবে লেখার সিরিয়ালটা দেওয়া আছে ওইটা প্র্যাকটিস করবেন, আর এখানে খালি রাখছি এই জন্য আপনাদের জন্য এইটাকে আপনারা লেখার প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে এটার পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনারা পিডিএফ ফাইল 20 পৃষ্ঠার মতো দিব। এটা আপনারা ইয়া করে নেবেন, এই প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে? প্রিন্ট আউট করে বাদাই করে নেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, এটার পিডিএফ ফাইল আপনারা দিয়ে দিব আজকে। এরপরে
আজকে এইটা করে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। আমাদের এই আজকে আমরা কি কি পড়ছি বলেন তো? স্বরবর্ণ আর বর্ণ। ব্যঞ্জন বর্ণ। মৌলিক স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ছি মৌলিক মৌলিক স্বরবর্ণ যুক্তবর্ণ। 10টা, মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা। আমরা মৌলিক স্বরবর্ণ 10টা আর মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা যে পড়লাম, এই যে এখানে দেখেন মৌলিক স্বরবর্ণ 10টা আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। এই 10টা পড়ে আসছি তো? আচ্ছা, জি এখন আমরা করব কি, এই 10টাকে এই মৌলিক স্বরবর্ণ যে 14টা আছে সেই 14টার সাথে এখন আমরা মিলাই পড়বো। ওই যে একটু আগে বললাম না, যে যে জায়গায় জিরো বসে সেই জায়গায় কি বসবে? ব্যঞ্জন বর্ণগুলো বসবে। এবার দেখেন যেখানে জিরো আছে সেখানে বিয়োগ বসছে, উপরে মিলাইতে পারতেছেন কিনা? এখানে জিরো, এই এখানেও বাম পাশে বিয়োগ, এখানে বাম পাশে জিরো, বাম পাশে বিয়োগ, বাম পাশে জিরো, বাম পাশে বিয়োগ, বাম পাশে বাম পাশে। এইখানে দেখেন উপরে বসছে জিরো, এখানে বিয়োগটা কই বসছে? উপরে। এখানে জিরো উপরে, এখানে বিয়োগ বসছে উপরে, এখানে জিরো উপরে, বিয়োগ বসছে উপরে, জিরো উপরে, বিয়োগ উপরে, জিরো উপরে, বিয়োগ উপরে, জিরো বাম পাশে, বিয়োগ বাম পাশে। এবার প্রমাণ পাইছেন তো? জি স্যার। ওকে, অর্থাৎ এখন আমি এটাকে আবারও আপনাদের মানে ক্লিয়ার কনসেপশনের জন্য আবারও বলতেছি, আমাদের যে মৌলিক স্বরবর্ণ 10টা আছে সেই 10টাকে আমরা এখন মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টার সাথে মিলাই পড়বো। কিভাবে মিলাইবো? এই আ, ইয়া, এটাকে বেস ধরে আমরা এখানে পড়বো গা, গিয়া, অ, ইয়, এখানে হবে গ, গিয়, এখানে ও, ইউ, এখানে হবে গো, গিউ, এখানে উ, ইউ, এখানে হবে গু, গিউ, এখানে হবে উ, এখানে গু, এখানে ই, এখানে হবে গি। বিষয়টা বুঝতে পারছেন? জি ওকে, বুঝতে পারলে আমাদের ফারিহা ইসলাম, আপনার আইডিতে লেখা আছে ফারিহা, কিন্তু আপনার নাম কি? ফারিহা ইসলাম, ফারিহা ইসলাম ডাক নাম চৈতি। কিন্তু এখানে লেখা আছে ফারিহা ইসলাম তানহা। জি আপনারা ফারিহা বলে ডাকতে পারেন। আচ্ছা আচ্ছা, ফারিহা বলে ডাকবো। ফারিহা জি কোরিয়ান ভাষায় আপনাদেরকে এখন থেকে কিছু কিছু জিনিসে অভ্যস্ত করব। কোরিয়াতে মানে ছাত্রদেরকে বা অফিসের কলিগদেরকে পরিচিতদেরকে ডাকতে গেলে নামের শেষে সি বলে সংযুক্ত করে, সি, সি। এই সি অর্থ হলো মিস বা মিসেস, ঠিক আছে? মিস বা মিসেস, আর জি ছেলেদের ক্ষেত্রে মিস্টার। ওকে, তাহলে জি ফারিহা, আপনি বলবেন এই যে না দিয়ে এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সাথে মিলে পড়লে তার উচ্চারণটা কি হবে? আমি কিন্তু বাংলা উচ্চারণ শুধু একটার সাথে দিছি, বাকিগুলো দেই নাই। আপনারা ওই পেস লাগলে বারবারে এই উপরের এই জায়গায় আসবেন। এইটাকে দেখেন, প্রথমটা বললাম আ, এটা কি হয়েছে? গা। প্রথমটা যদি ইয়া হয় এটা হবে গিয়া, প্রথমটা অ, এটা হলো গ, প্রথমটা ইয়, স্বরবর্ণটা হলো ইয়, ব্যঞ্জন বর্ণের সাথে মিলে পড়লে হবে গিয়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সাথে মিলে পড়লে হবে গো, স্বরবর্ণ ইও ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে হবে গিও, স্বরবর্ণ উ ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে হবে গু, স্বরবর্ণ ইউ ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে হবে গিউ, স্বরবর্ণ উ ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে হবে গু, স্বরবর্ণ ই ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই পড়লে হবে গি। দেখেন মিলছে না? জি মিলছে। এইবার ফারিয়া আসি, আপনি এই না দিয়ে জি ওই ব্যঞ্জন বর্ণের সাথে মিলাই মিলাই পড়েন তো দেখি। নিয়ন্ত সবগুলোই ন উচ্চারণ হবে হ্যাঁ, স্যার। ন উচ্চারণ হবে, ন উচ্চারণ হবে। আপনি ন ধরে না ই না ই না না, নাকি এখানে খেয়াল করেন, এটা যদি না হয় তাহলে এই উপরের এই ব্যঞ্জন বর্ণটা স্বরবর্ণটা ছিল ইয়া, ইয়া, জি তাহলে গর সাথে হইলে কি হয়েছে? গিয়া। জি তাহলে গিয়া নর সাথে নিয়া নর সাথে কি হইব? নিয়া, নিয়া নিয়া, নিয়া, আহ, নিয়া। আচ্ছা, তাহলে হুম, এরপরে এটা কি হবে? ন ন। অ- ন এরপরটা নিয় নিয়। ওকে, তারপরে নিয় নো নো। ওকে, তারপরেরটা নিয় নিও। ওকে, তারপরেরটা নু নু, নু, তারপরেরটা নিউ নিউ। ওকে, এরপর একটা হালকা ভাবে উচ্চারণ করবেন, তাহলে কি হবে? নু নু।
তারপরেরটা কি হবে? নি। ওকে, ছাড়েছয়। এইবার আমরা আসি হানিফের সাথে। হানিফ, আপনি এই দ্বিগুণ দিয়া বলবেন, দ্বিগুণ দিয়ে। দ্বিগুণ দিয়ে আমরা দর সাথে আকার হলে কি হবে? দা দা। দর সাথে ই আকার হলে কি হবে? দিয়া ইয়া। দর সাথে অ হলে কি হবে? দ দ। দর সাথে ইয় হলে কি হবে? ইয়ো দিয়। দর সাথে ও হলে কি হবে? দু দো। দর সাথে ইয় হলে কি হবে? ইউ দিও। দর সাথে ও হলে কি হবে? নো দু। দর সাথে ইউ হলে কি হবে? দিউ ইউ। দর সাথে উ হলে কি হবে? দো দু। দর সাথে ই হলে কি হবে? দি দি। ওকে, এইবার আপনি আপনি একা বলবেন সবগুলো। এই যেমন দা দিয়া এইভাবে আপনি এবার বলেন। প্রথমটা কি হবে? দা ওকে। ইয়া দ দিও দু দিউ দু দিউ দ না, দু। দি হালকা হালকা, এটা 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 দ এটা হালকা হবে। দ দু দো দু দু। তারপরে এটা দ হবে দি দি। ওকে। এই কার কার এখান থেকে আবারও আওয়াজ আসতেছে? হানিফের কাছ থেকেই বলো। আচ্ছা, যাই হোক, এরপরে সবগুলো আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো এর সাথে মিলে মিলে পড়বেন। যেমন রিউল, এটার উচ্চারণ দুইটা, রা, র এবং ল। আপনি এখানে এটাকে প্রথমে পড়লে রা বলতে পারেন, যেমন রা রিয়া, র রিয়, রো রিউ, রু, সরি এখানে অক্ষরটা দ চলে আসছে। এখানে যদি আমরা র কল্পনা করি তাহলে রু রিউ, রু রি, এরকম হবে। তারপরে মর সাথে কি হবে? মা মিয়া, ম মিয়, মো মিউ, মু মিউ, মু মি। তারপরে বয়ের সাথে হলে হবে যেমন বা বিয়া, ব বিয়, ও বিউ, বু বিউ, বু বি। তারপরে সিয়তের সাথে হলে হবে সা শিয়া, স শিয়, সো শিউ, সো শিউ, ত শি। খেয়াল করছেন কিনা যেগুলা ই আছে সেখানে তালিবাসার মতো উচ্চারণ হবে শি, শি। আবারও বলি, সা শিয়া, স শিয়, সো শিউ, সো শিউ, স শি। খেয়াল করছেন যেখানে ইকার আছে সেখানে তালিবাসার মতো উচ্চারণ হবে। ওকে। তারপরে এইটা এইটা আমাদের এখানে মাঝখানে ঢুকছে, এটাকে কে উচ্চারণ করতে পারবেন না বলেন তো? সবাই পারবেন? এই যে এখন আমি জি স্যার, যেটা পারবো। দাগাইলাম, এটা কি এখানে? স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ 10টা। মৌলিক স্বরবর্ণ 10টা, অর্থাৎ আ ইয়া অ ইয় ও ও উ উ ই। এরপরে আমরা আসি জিয়ত। জিয়তের উচ্চারণ হবে যা জিয়া, জ জিও, জো জিও, জু জিউ, জু জি। তারপরে এই দেখেন 4টা অক্ষরকে আমি একটু অন্য কালার দিয়ে দিছি। অন্য কালার দেওয়ার একটা কারণও আছে। এই 4টা অক্ষর উচ্চারণ করতে গিয়া আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? মুখ থেকে বেশি বাতাস বের করতে হবে। মুখ থেকে একটু চাপ দিয়ে বেশি বাতাস বের করতে হবে। যেমন আমি এর আগে জ বলছি, জ জ জ বললে দেখেন হালকা ভাবে জ জ এরকম ভাবে আসছে, কিন্তু এইটাকে বললে বলতে হবে ছ। ওই যে আমাদের যে বর্তমানে বাংলাদেশে ছাগল কাণ্ড বলতেছে, ছাগল 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 কাণ্ডের কাহিনী জানেন তো? আচ্ছা, জি স্যার। এখন ফেসবুকে ছাগল কাণ্ডের কাহিনী জানেন আপনারা? জি স্যার, জি স্যার। শুনছি স্যার। আচ্ছা, আমরা ওই কাহিনীর দিকে যাচ্ছি না। ওই ছাগল থেকে আমরা এখান থেকে একটা অক্ষর নিয়ে আসলাম ছ, ছ। এখন এই ছ উচ্চারণ করতে গিয়ে এখানে উচ্চারণ করতে হবে একটু জোর দিয়ে, চাপ দিয়ে, ছা, ছাগল, ছা ছা, এরকম ভাবে।
তাহলে এটা উচ্চারণ কি হবে তাহলে? ছা, ছিয়া, ছ, ছিয়, ছো, ছিউ, ছু, ছিউ, ছি, ছি। তারপরে দেখেন এর আগে যে অক্ষরটা উচ্চারণ করছি আমারও তো প্রেসার পড়ে নাই, গলাতে অত ইয়া লাগে নাই, প্রেসার লাগে নাই, হালকা ভাবে যা, জিয়া, জ, জিও এইভাবে। কিন্তু এইটাকে উচ্চারণ করতে গেলে আপনাকে একটু প্রেসার দিতে হবে। ছা, ছিয়া, ছ, ছিয়, ছো, ছিউ, ছু, ছিউ, ছি, ছি, এরকম ভাবে। এরপরে এইটা হলো আমাদের ক্ষিয়ক, এইটার উচ্চারণ হবে ক এবং খ দুইটা। তো বাচ্চিমের নিচে বসলে ক আর উপরে বসলে খ উচ্চারণ হবে। এইটার মতো আমরা ওই যে গ উচ্চারণ করে আসছি গ, এটা কিন্তু হালকা ভাবে গা, গিয়া, গ, গিয়, গলার মধ্যে এত প্রেসার দেয় নাই, কিন্তু এইটাকে উচ্চারণ করতে গিয়ে একটু প্রেসার দিতে হবে ওই ছয়ের মতো। কিভাবে উচ্চারণটা আমি যেভাবে উচ্চারণ করি ভিডিওতে দেখে দেখে আপনারা সেভাবে রিপিট করবেন। খা, খিয়া, খ, খিয়, খো, খিউ, খু, খিউ, খু, ছি। তার মানে প্রেসার বেশি দিতে হয়েছে গ থেকে, আমাদের যে গিয়কটা ছিল গিয়ক থেকে এখানে একটু প্রেসার বেশি দিতে হবে। ওকে, তারপরে এটাতে হলো আমাদের ছিল দ্বিগুত, দ্বিগুতের উচ্চারণ ছিল দ, দ উচ্চারণ করতে যেইভাবে প্রেসার দিছিলাম তার চেয়ে এখানে উচ্চারণ হবে থ। এই থ উচ্চারণ করতে আমাদের বেশি প্রেসার দিতে হবে। কিভাবে? থা, থিয়া, থ, থিয়, থো, থিউ, থু, থিউ, থু, থি। মানে কি প্রেসার যাচ্ছে চিন্তা করেন, যে আমার কাশি চলে আসতেছে এতক্ষণ 1-1.5 ঘন্টা ধরে পরে আমার কোনো কাশি লাগে নাই, মানে গলাতে প্রেসার পড়ে নাই, কিন্তু এটাকে এমন ভাবে প্রেসার দিতে হয় যে গলা বুঝে যে একটু চাপ দিচ্ছেন তাকে। আচ্ছা, তারপরে এটা হলো খ, আমরা আগে বিয়োগ করে আসছি, বিয়োগ, বিয়োগের উচ্চারণ যেমন আমরা করছি ব, আর এটার উচ্চারণ করব আমরা কি? ফ। এই ফ উচ্চারণ করতে গিয়ে আমাদের দুইটা ঠোঁট লাগিয়ে তারপরে ফ এরকম ভাবে বলতে হবে, ফ। তাহলে এটাকে উচ্চারণ করতে হবে ফা, ফিয়া, ফ, ফিয়, ফো, ফিউ, ফু, ফিউ, ফু, ফি। এই হলো আমাদের এই কালার করা চারটাকে বেশি প্রেসার দিয়ে উচ্চারণ করা। আর কেন প্রেসার দিয়ে উচ্চারণ করবেন সেটা আমরা এরপরে এটার প্রমাণ প্রয়োগ দেখাবো, যে প্রেসার দিয়ে উচ্চারণ করলে এটার কি সুবিধাটা কি সেটা আমরা দেখব। এরপরে আমার আছে হিয়ত, হিয়তের উচ্চারণ হালকা ভাবে করবেন, হা, হিয়া, হ, হিয়, হু, হিউ, হু, হিউ, হু, হি। এই হলো আমাদের মৌলিক ব্যঞ্জন বর্ণের 14টা অক্ষর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাথে মিলাইয়া পড়লে এইভাবে পড়তে হবে। আশা করি ভিডিও দেখে আপনারা পড়তে পারবেন, কি বলেন? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এরপরে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এইগুলো যদি পারেন তাহলে আমি হোমওয়ার্কটাকে এইগুলো আপনারা পড়তে পারবেন, যেমন ছিমা, খো, জি স্যার, পারবো। কাজু, থোদো, খামেরা, কি, কফি, তারপরে গিচ্ছা, পিয়ানো, ওইগুলোর সাথে মিলে মিলে এগুলো পড়বেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত পড়া। আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে কি কি পড়লাম রিভিউতে আসি। আমরা কি কি পড়লাম? মৌলিক স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা মৌলিক স্বরবর্ণ পড়ছি। মৌলিক স্বরবর্ণ কয়টা পড়ছি? 10টা। 10টি। মৌলিক স্বরবর্ণ পড়লাম আমরা 10টা। তারপরে মৌলিক ব্যঞ্জন বর্ণ পড়ছি আমরা। মৌলিক ব্যঞ্জন বর্ণ মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টা? 14টা। 14টি। আজকের ক্লাসে আমরা পড়লাম কয়টা? 24টা। আর আমাদের বাকি আছে কয়টা? 16টা। 16টা পড়বো নেক্সট ক্লাসে। আজকে তাহলে আপনাদের এই ক্লাসের কোনো প্রশ্ন আছে কিনা? আনিফ সে আপনার এখান থেকে সাউন্ড আসে, আপনারটা আনমিউট করা থাকলে সাউন্ড আসে। ওকে, এই যে দেখেন সাউন্ড আসে না এখন, তার মানে আমরা আবিষ্কার করলাম হানিফের এখান থেকে সাউন্ডটা আসে ডিভাইস থেকে। আচ্ছা, তাইলে আমরা আজকে পড়লাম মৌলিক স্বরবর্ণ 10টা, মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা, আর এই 10টার উচ্চারণ দেখলাম। এই মৌলিক স্বরবর্ণের মধ্যে আমরা আবার পড়ছি দুইটা ভাগ, একটা হলো আকারিকার আর একটা হলো পূর্ণাঙ্গ স্বরবর্ণ। আর মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা, এটাকে আমরা মৌলিক স্বরবর্ণের সাথে মিলাইয়া পড়ছি। কিভাবে মিলাইয়া পড়তে হয় সেটা আমরা দেখাইলাম।
আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়লাম। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আর না হয় আজকে আমরা ক্লাসটি শেষ করে দিব। আমি এখন রেকর্ডটা কেটে দেই, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। কি বলেন? ঠিক আছে স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। স্যার